নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল জাংকুক। অনেক সময় হয়ে গিয়েছে, তে চুপ হয়ে আছে। বিষয়টা খুব সহজে হজম করতে পারলো না জাংকুক। কথা বলছো না কেন? রাজি তুমি? তে বেশ ঘাবড়ে গেল, কি উত্তর দিবে। আর প্রশ্নগুলোই বা কি, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। হাতে এখনো ব্যথা পাওনি, তাই কথা বলছো না। জোরে একটা নিঃশ্বাস নিয়ে তে বলল, করুণ প্রশ্ন, আমি রাজি। ভ্রু কুচকালো জাংকুক। অবশেষে কথা বলল মেয়েটা। কলেজে তোমার সাথে মেয়েটি কে ছিল? উত্তর দিতে বেশিক্ষণ সময় নিল না তে, কিন্তু ভাবার কথা জাংকুক এসব জানে কিভাবে। আমার ফ্রেন্ড আয়ু। জাংকুক তের হাতে আলতোভাবে ধরলো। রাগ কন্ট্রোল করা দরকার। আবার কি সব ভেবে আগের মতো হাতটা ধরলো। তে চোখ তুলে জাংকুকের দিকে তাকায়। লোকটার এরূপ ব্যবহারের কারণ জানে না সে। আজ যে ছেলের সাথে কথা বলেছো সে কে ছিল? তে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। জাংকুক কি তাকে সন্দেহ করছে? তার পিছনে কি আবার লোকও লাগিয়েছে? এতটা বাজেভাবে জাংকুক তাকে। তের উত্তর দিতে দেরি হয়েছে বলে জাংকুক তার আর তের মাঝের দূরত্ব কমিয়ে দিয়েছে। নড়ে চড়ে উঠল তে। আশেপাশে তাকায় মেয়েটা। কথা না বললে আরো দূরত্ব কমিয়ে দিব, যা আপনার পছন্দ হবে না। আপনি আমায় সন্দেহ করছেন? না, আমি শুধু জানতে চাচ্ছি। একটা ছেলে ছিল, আমার আর আয়ুর সাথে ফ্রেন্ড হতে চেয়েছিল, তারপর আমি মানা করে দিয়েছি। জাংকুকের রাগ যেন নিমিষেই কমে গেল। এবার থেকে একটা জিনিস দেওয়া দরকার। সত্যি কথা বলেছে সে। থেকে কখনো সন্দেহ করার প্রশ্নই আসে না। শুধু জানতে চেয়েছিল ছেলেটি কে। এমপির হবু বউর সাথে কথা বলতে এসেছে। একটু তো সাহস আছে বলতে হবে। মাথা তুলে আমার দিকে তাকাও। মাথা নিচু করে রাখাতে মাথা উপরে তোলে। তার কিছু বলার নেই। মনটা একদম খারাপ হয়ে গিয়েছে তার। জাংকুক কেন তাকে এসব জিজ্ঞাসা করছে সে বুঝে গিয়েছে। আমি প্রথমেই বলেছি, সত্যি কথা বললে তোমার হাতে ঠোঁট ছুঁয়ে দিব। তের যেন পুরো শরীর কেঁপে উঠেছে। তা দেখে হেসে উঠে জাংকুক। তের হাত সামনে এনে ধরে। যেহেতু মেয়েটা ভয় পাচ্ছে সেহেতু কোনো কিছুই করলো না জাংকুক। তের মুখের দিকে তাকিয়ে দেখে কাঁদছে সে। অবাক হয় জাংকুক। তের ভালো লাগবে না দেখে কিছুই করলো না। এখন দেখছে অকারণেই কাঁদছে মেয়েটা। কাঁদছো কেন? আমি তো কিছুই করিনি। নিশ্চুপ সে। কোনো সারা শব্দ নেই, শুধু অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ তের কাদার মানে বুঝলো না জাংকুক। মেয়েটির গালে হাতের নরম স্পর্শ ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে তোমার? আমায় বলো। এই, আর তোমায় মানা করেছি না আমার সামনে কাঁদবে না? কান্না করা অবস্থায় তে বলে, আপনি আমায় সন্দেহ করেছেন তাই না? এজন্য এমন রাগ দেখিয়েছেন। জাংকুক চোখ ছোট ছোট করে ফেলল। তার মনে এসব কিছুই আসেনি। আর বোকা মেয়ে উল্টো পাল্টা ভেবে বসে আছে। নিজ হাতে তের চোখের পানি মুছে দেয় জাংকুক। এখানে আসার প্রথম কারণ, আজ একবারও তের সাথে দেখা হয়নি। যেন তার হৃদয় অশান্ত হয়ে আছে। একবার প্রেয়সীর মুখখানা দেখার জন্য, বাকি সব পরে। প্রথমত আমি তোমার সাথে দেখা করতে এসেছি। দ্বিতীয়ত ছেলেটি কে সেটা জানার জন্য এখানে আসা। এমপির হবু বউর সাথে কথা বলতে আসবে, এত সহজ? তে তাকায় জাংকুকের দিকে। কেন? কেউ কি আমার সাথে কথাও বলতে আসতে পারবে না? আর আপনি লোক লাগিয়েছেন আমার পিছনে। তের কথায় জাংকুক একটু হাসে। বোকা মেয়ের বোকা শোকা কথাবার্তা। তবে এখানে একটি কথাও ভুল নেই, সবগুলোই সঠিক। বাহিরের মানুষের সাথে কথা বলা নিষিদ্ধ তোমার। এখন কেউ জানে না আমাদের ব্যাপারে। যখন জানবে তখন কোনো মতেই কথা বলা যাবে না। আর লোক লাগিয়েছি, হ্যাঁ, তোমার সেফটির জন্য। ভুলভাল ভেবে বসে থেকো না। আপনার রাজনীতি আমি কেন কষ্ট করব? গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায় জাংকুক। তের এই কথার কোনো যুক্তি নেই। একদম অযুক্তিযুক্ত একটা কথা বলেছে সে। কোথায় কষ্টের কথা উল্লেখ করেছি আমি? ঠিকই তো, জাংকুক একবারও তো কষ্ট শব্দটি বলেনি। মিস কিম তেয়াং, আপনার তো খুব সাহস বেড়েছে। রাতে একজন এমপি কে কল দিয়েছেন আপনি। আমি তো শুধু আপনার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। চলে যাব আমি? তের মন চাচ্ছে বলতে না, কিন্তু বললেই তো আবার চেপে ধরবে। কাল বাসায় আসেননি, মা আমায় বকেছে। জাংকুক সোজা হয়ে দাঁড়ালো। আজ যেতে পারি? তের নজর জাংকুকের দিকে। খুব স্নিগ্ধ লাগছে আজ জাংকুককে। আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল তে। আপনি বাসায় আসলে মা বাবা খুশি হবে। আর তুমি? এমন কথার উত্তর নেই আসলে তের কাছে। আর কখনো দিতেও পারবে না সে। তোমার উত্তর চাই না আমি। শুধু একটা কথাই মনে রাখবে, তোমার নজর শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবে। দুবার বলা হবে না তোমায়। আশা করি বুঝেছো। জাংকুকের কথার উত্তরে তে কিছুই বলে না, শুধু মাথা নাড়ায়। জাংকুক শার্টের কলার ঠিক করে হাঁটা শুরু করেছে। পিছন পিছন হাঁটছে তে। জাংকুকের বড় বড় পায়ের সাথে পাল্লা দিতে পারছে না তে। গুটি সুটি পায়ে হাঁটছে সে। একবার পিছনে তাকায় জাংকুক। তের বাসার সামনে সেই জাংকুক থামলো। দরজার পাশেই রুম থাকাতে ভেতরে সব দেখা যাচ্ছে। সোফায় এক অপরিচিত পুরুষ দেখে ভ্রু কুঁচকে আসে জাংকুকের। কাইতের বাসায় ছেলে, তাও আবার প্রাপ্তবয়স্ক।
মাথা নিচু করে হাঁটায় তে ধাক্কা খায় জাঙ্কুকের সঙ্গে। লজ্জায় ছিটকে সরে যায়, যেন এক লোহার সাথে ধাক্কা খেয়েছে। পাশের দিকে ফিরে তের দিকে তাকায় জাঙ্কুক, আস্তে করে বলে, তোমাদের বাসায় এই ছেলে কি? ফুপির ছেলে, ওনারা এসেছেন আজ। সামনের দিকে পা বাড়ায় জাঙ্কুক। যে হোক মাথা তুলে দেখে জাঙ্কুককে সামনাসামনি দেখছে। জিমিনের বিয়ের সময় সে ছিল না, সেজন্য দেখাও হয়নি। আর সব সময় জাঙ্কুককে টিভিতে দেখেছে, বাস্তবে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারেনি। যে হোক নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছে না। এই ফাঁকে তাড়াতাড়ি পা ফেলে রান্নাঘরে যাইতে যে হোক অপ্রত্যাশিত হেসে জাঙ্কুকের সাথে হাত মিলালো। আমি যে হোক, জিমিনের ফুফাতো ভাই। জাঙ্কুক একটু হাসে, তে গিয়ে জেনিকে ডেকে আনে। কাইও এসেছেন। সবাই প্রায় অবাক জাঙ্কুক হঠাৎ এসেছে বলে। এমনিও সে আসে না, সবার সাথেই কথা বলছে জাঙ্কুক। তের ফুপিও এসেছে জাঙ্কুককে দেখতে। সবার মাঝে চুপটি করে দাঁড়িয়ে আছে তে, সবার সাথে কি ভালো ভালো কথা বলছে। আর সব বকা তাকিয়ে দেওয়া হয়। জেনি নাস্তা দেয় জাঙ্কুককে। জেনি বেশ খুশি জাঙ্কুক এসেছে বলে। কাই জোর করছে জাঙ্কুককে সে যেন রাতের খাবার খেয়ে যায়, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না। বাসায় যেতে হবে তার। সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছে। আজ ড্রাইভার বা বডিগার্ডও নিয়ে আসেনি। অপর পক্ষ থেকে যে কোনো সময় অ্যাটাক আসতে পারে, তবে সব সময় না। আর সে যে এখানে এসেছে কারো জানারও কথা না। যদি কেউ জেনে যায় তখন সমস্যা হতে পারে। সবার থেকে বিদায় নিয়ে জাঙ্কুক বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। একবার তের দিকে তাকায়, তে ও তার দিকে তাকিয়েছিল। নজর সরিয়ে জাঙ্কুক বের হয়ে পড়ে বাসা থেকে। তে রুমে এসে শুয়ে পড়ে। তার ফুফাতো বোন রোজও তার সাথে এসেছে। তের পাশে শুয়ে পড়ে সে। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, জাঙ্কুক ভাইয়া কি সাধারণ মানুষের সাথে কথা বলে না তে আপু? তে পাশ ফিরে দেখে রোজ শুয়ে আছে তার সাথে। রোজের চুলে হাত বুলিয়ে দিয়ে তে বলল, সবার সাথেই কথা বলেন। ও, রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে যাইতে অভ্যাস আছে তার। মাঝে মাঝে এমন করে সে। জেনি ডাকতে এসেছেন, তের থেকে কোনো সাড়া না পেয়ে চলে যায়। এখন গলা ফাটিয়ে চিৎকার করলেও তে উঠবে না জানে। মেয়ের এরূপ কাণ্ডে বিরক্ত প্রায় তিনি। সব সময় নিজে খাওয়া দাওয়া নিয়ে ছেলেখেলা করে, জিদ দেখিয়ে চলে যান তিনি। হুড়হুড়ি করে সাত সকালে ঘুম থেকে উঠেতে আজ ভীষণ দেরি হয়ে গিয়েছে। তে তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে কলেজে এসেছে। কাই পৌঁছে দিয়েছেন তেকে। দুদিন পর তাদের বিদায়, তাই কলেজকে সাজানো হচ্ছে। তের মনে হলো এই তো সেদিন কলেজ ভর্তি হলো, দুদিন পর বিদায় হয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বেরিয়ে এলো তার। 100 স্মৃতি জড়িয়ে আছে এই কলেজের সাথে তার। তে কলেজে সাজানো দেখতে দেখতে ক্লাসরুমে ঢুকে। সারা ক্লাসে চোখ বুলিয়েছে, আয়ু কোথাও নেই। ক্লাসরুম থেকে বের হয়ে এসে দেখে আয়ু আজ তার জায়গায় বসেছে। দূর থেকে আয়ু তার চকচকে দাঁতগুলো দেখিয়ে হাসি দিয়েছে। তেও মুচকি হাসলো। আবার নিমিষে হাসি বন্ধ হয়ে গেল আয়ুর কর্মকাণ্ডে। মানা করার পরও দৌড়ে আসছে। মেয়েটা আর বড় হলো না। আয়ু বেশ একটা জমজমাট খবর নিয়ে এসেছে এখানে, কিন্তু কথাটা বলার আগেই ধমক দেয় তে। কতবার বলেছি আমায় দেখলে দৌড় দিয়ে আসবি না, দরকার হলে জোরে হেঁটে আসবি। কখনো আবার দেখি যদি দৌড়ে এসেছিস, আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। বেশ মন খারাপ হয় আয়ুর। সে কোনো কথা না বলে আবার উল্টো দিকে হাঁটা শুরু করেছে। তে বুঝেছে আয়ু রাগ করেছে। আয়ুকে জড়িয়ে ধরে বলল, আমি তোর ভালোর জন্য বলেছি আয়ু, রাগ করিস না। আয়ু হেসে দেয়, সে একটু অভিনয় করেছে। তের হাত ধরে চেপে ধরে বলল, আরে বাদ দে, আমি এত রাগ করতে পারি না, তোর সাথে তো একদমই না। আমি কি কখনো তোর সাথে রাগ করেছি নাকি? আচ্ছা জানিস এবার আমাদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে আসবে? দুদিকে মাথা নাড়ায় তে, অর্থাৎ সে জানে না। আয়ু বেশ আগ্রহ নিয়ে বলে, তোর হবু বর এমপি সাহেব থাকছেন এবার প্রধান অতিথি হিসেবে। সবসময় কিভাবে তের সাথে সম্পর্কিত সবকিছুতে জাঙ্কুক চলে আসে এটাই ভাবতে পারছে না তে। আগে তো এমন কখনো হয়নি। যখন থেকে তার জীবনের সাথে জাঙ্কুক নামটা জড়িয়েছে তখন থেকেই এমন হয়ে যাচ্ছে। একবার আয়ুর বলা কথাটাকে মিথ্যে মনে করেছে। একটু শিওর হওয়ার জন্য আয়ুর উদ্দেশ্যে বলে, তুই কিভাবে জানিস? কলেজে আসার পর শুনেছি আজ আমাদের হেড স্যার যাবেন ওনাকে দাওয়াত দিতে। যদি উনি দাওয়াত গ্রহণ করেন তাহলে তো উনি থাকবেন আবার প্রধান অতিথি হিসেবে। এ নিয়ে আমাদের কলেজের ছাত্রলীগের ছেলেরা খুব মাতামাতি করছে। ভ্রু কুচকে এলো তের। ছাত্রলীগের ছেলেদের সাথে জাঙ্কুকের সম্পর্ক কি? আসবে এমপি, মাতামাতি করছে ছাত্রলীগের ছেলেরা। রাজনীতি বিষয়ক তার ধারণা খুবই কম। এই না যে জাঙ্কুকের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে এরকম একটা জিনিস কেউ মানিয়ে নেবে। কোনো কালেই এই রাজনীতি শব্দ বা এর অস্তিত্ব কিছুই পছন্দ ছিল না তের। ছাত্রলীগের ছেলেরা কেন মাতামাতি করছে জানিস কিছু? তের কাঁধে হাত দিয়ে দাঁড়ালো আয়ু। তার
তার এইসব বিষয়ে ধারণা খুব বেশি, যেহেতু তার মামাতো ভাইও রাজনীতিতে জড়িত। আরে এরকম পলিটিক্যাল লোকজন আসবে, তার সাথে ছাত্রলীগের ছেলেরা থাকবে না? এই যে ভোটের সময় তাদের সব কাজ ছাত্রলীগের ছেলেদের উপর থাকে, ওটা ওদের ব্যাপার, আমাদের এসব নিয়ে কথা না বললেও হবে। কিন্তু তোর হবু বর যে এখানে প্রধান অতিথি হিসেবে আসবে, তোর অনুভূতি কেমন? আয়ুর কথায় ফিক করে হেসে দেয় তে। অনুভূতি জানতে চাচ্ছে, হাস্যকর না বিষয়টা? আমার আবার কিসের অনুভূতি পাগলি মেয়ে, সে আসবে তার কাজে, আমার কোনো রকম অনুভূতি নেই। আয়ুর মুখে অন্ধকার নেমে আসে। তে থেকে ভালো কিছু শুনতে চেয়েছিল, কিন্তু এখানে তো তে এক কথায় কথাটি সমাপ্তি করে দিল। আর কথা বাড়ালো না আয়ু। সে খুব ভালো করেই অবগত যে তে কিছুই বলবে না। অনেক বছর তো একসাথে চলেছে, তেকে খুব ভালো করেই চেনা আছে তার। তে আর আয়ু হাঁটতে লাগলো। আয়ু ননস্টপ বকবক করছে। এখন আর বিরক্ত লাগে না তের। হয়তো তে আর আয়ুর পথ এখানেই শেষ হয়ে যেতে পারে, কারণ ভবিষ্যতে কে কোথায় থাকবে কারো জানা নেই। আয়ু, তুই আমায় ভুলে যাবি না তো? অবাক করা চাহনি আয়ুর। তার জীবনের সেরা বান্ধবী হচ্ছে তে, আর সেই তেকে ভুলে যাবে সে অসম্ভব। কেন কথা বলছিস কেন? বেশ আবেগপ্রবণ হয়ে গেল তে। ভিতরে থাকা চাপা কষ্ট নিমিষেই শেষ করে দিল। পরীক্ষার পর তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো জানা নেই, তাই কথাটা বলেছি। আয়ু তার চকচকে দাঁত দেখিয়ে হেসে দিল। চাইলেই তুই আমার তোর বরের 2 নাম্বার বউ বানিয়ে নিতে পারিস, আমি একটু মাইন্ড করবো না, দরকার নেই। আয়ু কথাটা দুষ্টামি করে বলেছে তেকে, তাই তেও সেভাবেই উত্তর দিল। দুজনে একসঙ্গে ক্লাসরুমে আসলো। আয়ু কিছু নোট লেখা বাকি ছিল, তের থেকে লিখবে এখন। ক্লাসরুমে বা কলেজে এসব জায়গায় আয়ু একমাত্র তার সাথী। একসাথে না বসতে পারলে তাদের শান্তি হয় না। আয়ুর পাশে বসে তে একটা আলাদা শান্তি অনুভব করে। মিনহো, পুরো একদিন হয়েছে তুমি জাঙ্কুকের প্ল্যান নিয়ে কোনো রকম ইনফরমেশন দাওনি। টাকা কি তোমার পায়ের উপর পা তুলে খাওয়ার জন্য দিচ্ছি? কলের মধ্যে গর্জে উঠল বেগম। মিনহো কি ধোঁকাবাজি করছে তার সাথে? কাল থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল। এভাবে চলতে থাকলে বেগমের সব কুকীর্তির কথা বাহিরের মানুষ জেনে যাবে। জাঙ্কুকের প্ল্যান মোতাবেক চললে বেগমের বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেটাও ধুলোর সাথে মিশে যাবে। আমতা আমতা করে মিনহো বলে, স্যার বিভিন্ন সমস্যার কারণে আমি কোনো কিছুর খবর নিতে পারিনি। আমার বউ অসুস্থ ছিল স্যার। বেগম যেন তার কথায় তেতে ওঠে। এইদিকে তার জীবনের ঝুঁকি রয়েছে, তার দোকান সব বন্ধের মুখে, আর মিনহো বউ নিয়ে আছে। শোন মিনহো, তোর জাঙ্কুক স্যার যদি আমার সবকিছু নষ্ট করে দেয়, তাহলে তোর সাথে সাথে তোর বাচ্চা বউকে ও আমি ছাড়বো না, মনে রাখিস কথাটা। কল কেটে দেয় বেগম। তার জীবনের এই পরিণতি আসবে ভাবতে পারেনি। শুধুমাত্র বউ আর বাচ্চার জন্য বেঁচে আছে, না হলে কবেই মৃত্যুকে নিজ ইচ্ছায় বরণ করে নিত। জাঙ্কুককেও বলা যাবে না, কারণ সে বিশ্বাসঘাতকতা করছে তার সাথে। সব বিপদে জাঙ্কুক সম্পূর্ণ সাহায্য করেছে, কখনো ধমক দিয়েও কথা বলেনি। বেগমের হয়ে কাজ করছে, কয়েকদিনের মাঝেই খুব বাজে ব্যবহার দেখিয়ে ফেলেছে। আর এমন ভোগান্তির কারণ মিনহু নিজেই, যেন তার আশপাশ ও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। শরীরটা নিথর হয়ে গিয়েছে মনে হয়। জাঙ্কুকের সামনে বসা তেদের কলেজের হেড স্যার এবছর বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে এসেছে। জাঙ্কুকও হাসি মুখে দাওয়াত গ্রহণ করলো। কখনো স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে যায়নি। অনেক মানুষদের ফিরিয়ে দিয়েছেন, বেশিরভাগ পলিটিক্যাল মিটিং বা সভায় যোগ দেয়, কিন্তু যেহেতু এই কলেজে তে পড়ে তাই আর মানা করতে পারিনি। জাঙ্কুকের পিছনে থাকা ইয়োনো অবাক হয়ে আছে, কারণ জাঙ্কুক কখনোই স্কুল কলেজের প্রোগ্রামে যায়নি। প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে অনেককে, কিন্তু আজ এভাবে রাজি হয়ে যাবে তা কল্পনাতেও আসেনি। তেদের কলেজের হেড স্যার বেশ খুশি হয়েছে জাঙ্কুক তার প্রস্তাব গ্রহণ করায়। এমন একজন সুনামধন্য লোক তাদের কলেজে আসবে, এ নিয়ে বেশ খুশি তিনি। জাঙ্কুকের সাথে কথা বলার পর স্থান ত্যাগ করেন তিনি। জাঙ্কুক একটু আরাম আয়েশ করে মাথাটা চেয়ারে হেলিয়ে দেয়, হাতগুলো চুলে বুলিয়ে দেয়। ইয়োনো বেশ আগ্রহ নিয়ে বলে, স্যার আপনি তো কখনো স্কুল বা কলেজের প্রোগ্রামে যাননি, আজ হঠাৎ রাজি হয়ে গেলেন। আর স্যার ওই দিন একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ইয়োনোর কথায় হাসি ফুটে ওঠে জাঙ্কুকের। যেখানে তার প্রেয়সী রয়েছে, এসব গুরুত্বপূর্ণ মিটিং নিতান্তই তুচ্ছ তার কাছে। প্রেয়সীর জন্য এসব হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে রাজি। তোমার ম্যাডামের কলেজ, আর সেখানে থেকে দাওয়াত এসেছে, আমি একসেপ্ট করবো না বলো? তোমাদের ম্যাডামের কাছে যেখানে আমার জীবনটাই তুচ্ছ, সেখানে আবার মিটিং। যাই হোক, মিটিং এর টাইম পরিবর্তন করে দিও, আমি সময় জানিয়ে দেব। মাথা নাড়ায় ইয়োনো। স্যার আজ যাবেন ম্যাডামের কলেজে? একবার ঘড়ির দিকে তাকায়।
এখনো ছুটি হতে বহুত সময়, আজ যেতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে, কাল অনেক জ্বালিয়েছে দেখে আজ একটু রেস্ট করুক সে। কিন্তু তের সব খবর প্রতিনিয়ত নিচ্ছে। না, তুমি যাও, বাইরে থেকে কিছু খেয়ে আসো, মাঝে মধ্যে তো নাস্তা না করেই চলে আসো। আর আমার পেছনে সবসময় এভাবে দাঁড়িয়ে থাকা লাগবে না, তুমি আমার পাশে দাঁড়াবে, পিছনে না। ইয়োনো হেসে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। যথেষ্ট কেয়ার করে জাংকুক তাকে। জাংকুক মোবাইল বের করে তে আর তার এঙ্গেজমেন্টের ছবি দেখছে। সুগা ছবিগুলো সুন্দর করে তোলেনি, তাও এগুলোই দেখছে। সবগুলো ছবিতে তে মাথা নিচু করে রেখেছে। জাংকুক ছবিগুলো দেখছে আর হাসছে। প্রেয়সীকে দেখলেই অদ্ভুত এক শান্তি লাগে তার। কল দিয়েছে জাংকুককে। জাংকুক ফোন রিসিভ করে। হ্যাঁ মা, বলো। ওপাশ থেকে জিন বলে ওঠে, বাবা এখনই বাসায় আসতে পারবি? মায়ের এরূপ কথা চমকালো সে। কি কারণে হঠাৎ তার মা কল দিয়েছে বাসায় যাওয়ার জন্য? কেন? বিরাট সুখবর আছে, আমরা সবাই কিমবাড়িতে যাচ্ছি, তুইও আয়। সুখবর? তাও আবার বিরাট? খানিকটা সময় লাগলো বুঝতে। সবাই কিমবাড়িতে যাচ্ছে, কিন্তু কেন? কি সুখবর বলো? আমি এখন বাসায় যেতে পারবো না, আমার কাজ আছে। আচ্ছা তাহলে সুগা তোকে বলবে, আমার দেরি হচ্ছে, আমি রাখ। জিন কল কেটে দিয়েছে। সময় করে পরে সুগা থেকে জেনে নেবে। এখন কোথাও যাওয়া যাবে না, কিছুক্ষণ পর জেলা প্রশাসক আসবে এখানে, তাই সে রাজি হলো না কিমবাড়িতে যেতে। থেকে এসে তে দেখে বাসায় বেশ জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে। জিয়ন বাড়ি থেকে সবাই এসেছে। হঠাৎ জিয়ন বাড়ি থেকে সবাই এসেছে, কিছু বুঝলো না সে। ইয়নমিন তেকে দেখেই দৌড়ে আসে, বাচ্চাটিকে কোলে নেয় সে। জিন আর আরেমের সাথে তে দেখা করে আসে। ইয়নমিনকে কোলে নিয়ে উপরে আসে সে। জিমিন তার রুমে শুয়ে আছে, মুখটা শুকনো শুকনো লাগছে জিমিনের। তে জিমিনের পাশে বসে, কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তে হেসে বলে, কেমন আছো আপু? ভালো আছি, তুই কেমন আছিস? তো হাসে তে, আমিও ভালো আছি। আমি আগে জানলাম না কেন তোমরা আসবে। জিমিন তার খোলা চুল খোপায় বাঁধে, তুই আবারও খালামণি হবি। ডাক্তার দেখিয়ে সোজা এখানে এসেছি, আসার পর মা বাবা জেনেছে। শুনে তে বেশ খুশি হয়। বোনের সাথে কিছুক্ষণ কথা বলে সে ফ্রেশ হতে চলে যায়। সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে, তেও এসে বসেছে এখানে। আজ একটুও পড়তে মন চাচ্ছে না, চেষ্টা করার পরও পড়ায় মন বসেনি। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে সুগা আসে বাসা। সেও আড্ডায় সামিল হয়েছে। তের ফুপি ফুফাতো ভাই এখানে বসে আড্ডা দিচ্ছে, যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আরে আজও বেশ হাসাচ্ছে সবাইকে। এই মানুষটা থাকলে আর কিছু লাগবে না। তে চুপটি করে বসে সবার কথা শুনছে। জিন তের হাত মুঠোয় পুরে বসেছে। জাংকুক সুগার কাছে কল দেয়। বিকেলে জাংকুককে সুখবর দেয়, ভিডিও কল দিয়ে। যাক, এই সুযোগে জাংকুককে একটু জ্বালাতে পারবে, কারণ সে আজ এখানে নেই। তেকে দেখিয়ে জাংকুককে জ্বালাবে, কিন্তু সবার মাঝে কল ধরাও দুষ্কর। আস্তে করে গিয়ে তের পাশে গিয়ে বসেছে। তখনই কলটা রিসিভ করে। তে একবার সুগার দিকে তাকিয়ে আবার কথায় মনোযোগ দিয়েছে। কল রিসিভ করার পর ভ্রু কুচকে চেয়ে জাংকুক। দাঁত দেখিয়ে ভেটকি মাছের মতো হাসছে সুগা। জাংকুকের কাছে এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। তুমি ওর পাশে বসেছো কেন? সুগা আগেই সাউন্ড কমিয়ে দিয়েছে, যার কারণে কথা শুনতে হলে কানের কাছে মোবাইলটা নিতে হয়, আর সেই পদ্ধতি অবলম্বন করেছে সুগা। ভাইয়ের এমন কথা শুনে মিটমিট করে হাসছে। শুধু জ্বলছে তার আদরের ভাইটা। ও আমার শালিকা, আমি ওর পাশে বসতেই পারি। তুমি এখনো ওর স্বামী হয়ে যাওনি যে তোমার কথা আমার শুনতে হবে। ফিস করে সুগা কথাটি বলে। সবার গলার আওয়াজে কথাটি কারো কান পর্যন্তই পৌঁছালো না, এমনকি পাশে থাকা তে ও শুনতে পেল না। হতে কতক্ষণ বলো? তুমি একটু দূরে গিয়ে বসো। সুগা আরো চেপে বসে তের দিকে। শুধুমাত্র ভাইকে জ্বালাতে এমন করছে। আর জাংকুক এত বোকা না যে এসব বিষয়ে রাগ করবে। সব ভালো করে বুঝে সুগা ইচ্ছে করে এমন করছে। তোর কথা শুনতে বাধ্য নই আমি। ফুস করে নিঃশ্বাস ছাড়ে। ক্যামেরা তের দিকে, তাই তার প্রেয়সীকে ঠিক মতো দেখা যাচ্ছে। তের মাথায় কাপড় নেই, মাত্রই সরে গিয়েছে। ভাইয়া, ফোনটা তোমার শালিকার কানে দাও তো, একটু গুরুত্বপূর্ণ কথা আছে। সুগা তের কানে ফোন ধরিয়ে দিল। তেকে আস্তে করে বলল জাংকুক। ফোনটা তের কানে ধরার পর গম্ভীর কণ্ঠে জাংকুক বলে উঠল, মাথার কাপড় সরে যায় কেন তোমার? ঠিক করে মাথায় কাপড় দিয়ে